লোকসভা ভোটে ব্যারাকপুরে এবার অর্জুন বনাম পার্থ। তৃণমূলের পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়াই করবেন বলে নিজেই জানিয়ে দিয়েছেন অর্জুন সিং। যদিও কোন দলের টিকিটে তিনি লড়বেন তা এখনো স্পষ্ট করেননি ব্যারাকপুরের সাংসদ। যদিও বন্ধু অর্জুন সিংকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। তৃণমূলে গিয়ে ভুল হয়েছিল বলে ফের দাবি করলেন অর্জুন সিং। ভোট পরবর্তী হিংসা থেকে বিজেপি কর্মীদের বাঁচাতেই তিনি তৃণমূলে গিয়েছিলেন এমন দাবি করলেন অর্জুন সিং। 2021-এ পোস্ট পোল ভায়োলেন্সের মানুষকে বাঁচাবার একটা আমার ছিল কি আমি মানুষকে কিভাবে বাঁচাবো, সে হয়তো তার জন্যে আমাকে কিছু পদক্ষেপ নিতে হয়েছিল। সেই জন্যে আমি ক্ষমা চেয়ে নিয়েছি আমার বিজেপি কর্মী কাছে, এখানকার মানুষ কাছে। আমি যে করেছি আমার নিজের কোনো স্বার্থ ছিল না। যেভাবে অত্যাচার হচ্ছিল, যেভাবে এলাকা লুট চলছিল, রাহাজানি চলছিল, হাজার হাজার ছেলেরা চাকরি থেকে বেকার হয়ে গেছে, সেই জন্যে এই পদক্ষেপ আমাকে নিতে হয়েছিল। কিন্তু আমি ক্ষমা প্রার্থী সমস্ত বিজেপি কর্মী, সমস্ত এলাকার মানুষের কাছে কি আমি যেভাবে মানুষের সেবা করি, আজকে আমাদের এমপি ল্যাডে টাকা খরচ করতে পারছিলাম না, সেই টাকাগুলো আজকে 000 আমার কোনো টাকা পড়েনি। ব্যারাকপুর থেকে প্রার্থী হচ্ছেন, এটা কনফার্ম আছে। ব্যারাকপুরে লড়বো, পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়বো, আপনি নিশ্চিত থাকুন। সেটা কি দল, কোনো দলে না নির্দল? না, সেটা দলেই লড়বো। আমি উইদাউট টিকিট যাই না, ট্রেনে কোনোদিন উঠিনি ছোটবেলা থেকে আজ পর্যন্ত। তাহলে আপনি কি কনফিডেন্ট যে ব্যারাকপুরে আপনি প্রার্থী হলে আপনি আগের বারের মতন এবারে বেশি মার্জিনে জিতবো? আমি সাদরে স্বাগত জানাবো যদি যা। বন্ধু অর্জুন সিং এর প্রতি আমার শুভেচ্ছা আছে। আমি আমার ধারণাও যে কাজটাই করবে অনেক ভেবেচিন্তে করবে। আমি জানি আমার গণদেবতা হচ্ছে মানুষ। মানুষ যাকে চাইবে সে হবে। আমার এরকম নির্দিষ্ট ধারণা নেই যে আমি হবই, আমাকে ওই চেয়ার আঁকড়ে পড়ে থাকতে হবে, এরকম ব্যাপার নেই। আমি জানি মানুষ যদি মনে করে পার্থ ভৌমিক তার দীর্ঘ রাজনৈতিক জীবনে একটা লোকের উপরে অত্যাচার করেনি, কারুর ঘর ভাঙেনি, কাউকে খুন করেনি, একটা কালচারাল ছেলে, সবার সাথে সম্পর্ক রেখে চলে, একদম লো প্রোফাইলে থাকা ছেলে, কোনোদিন কারুর উপর উদ্ধত্ত দেখায়নি, তাহলে ব্যারাকপুরের মানুষ আমায় গ্রহণ করবে। অভ্রব, বিজেপি তো এদেশের সব থেকে রেজিমেন্টেড পার্টি বলে আমরা জানি, সর্ববৃহৎ রেজিমেন্টেড পার্টি। সেখানে একজন যিনি এখনো পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণাই হয়নি, তিনি নিজেই কোথাও ছবি সরিয়ে ফেলছেন, ছবি লাগিয়ে নিচ্ছেন, নিজেই দাবি করছেন যে তিনি কোন দলের টিকিটে, বিজেপির টিকিটে তিনি লড়াই করবেন একেবারে নিশ্চিতভাবে। না, প্রথমত আমি বলি, একদম ক্ল্যারিফিকেশন দিয়ে বলি, কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে আমাদের ক্যান্ডিডেট কারা কারা হন সেটা কিন্তু পাবলিশ করা হয়, এখনো কিন্তু পাবলিশ করা হয়নি। এবং এই স্পেসিফিক যেই নেতার কথা আপনারা দেখাচ্ছেন, উনি যে ক্যান্ডিডেট হবেন এখানে কোথাও বলা হয়নি। স্পেকুলেশনের উপর আমি উত্তর দিতে পারবো না। কিন্তু আরেকটা জিনিস আমি যেটা বলতে পারবো সেটা হচ্ছে, কে কার ঘর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে নরেন্দ্র মোদীর ছবি লাগাবেন সেটা তার ব্যক্তিগত বিষয়। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকেই মানুষ বর্জন করে দিচ্ছে। কিন্তু আরেকটা জিনিসও মনে রাখতে হবে, এই যে ইলেকশনটা হতে চলেছে এটা কোনো ব্যক্তি বিশেষের ইলেকশন কিন্তু নয়, এটা কেন্দ্রে একটা স্থায়ী সরকার, কেন্দ্রে এমন একটা সরকার আনার ইলেকশন যারা একটা ভালো অর্থনৈতিক পরিকাঠামো দিতে পারবে, যারা দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে পারবে, সেটা বিজেপি ছাড়া আর কোনো দল নয়। অর্জুন সিং যে দাবি করছেন তার দায় কি বিজেপি নেবে? অর্জুন সিং যা দাবি করছেন এখন অবধি দাঁড়িয়ে সে দায় অর্জুন সিংকে নিতে হবে। আমি এইটুকু বলতে পারি, কারণ এখনো অবধি देयर ইজ নো অফিশিয়াল ওয়ার্ড, তাই স্পেকুলেশনের উপরে কোনো উত্তর আমি দেব না। কিন্তু এত নিশ্চিতভাবে যখন বলছেন পার্থভৌমিকের বিরুদ্ধে লড়বেন, ক্ল্যারিফিকেশন অর্জুন সিং একদম। আমি চয়নদের কাছে এই জায়গায় আসবো। চয়ন, খুব ইন্টারেস্টিং, অর্জুন সিং বলছেন যে এমপি ল্যাডের টাকা তিনি খরচ করতে পারছিলেন না যখন নাকি তিনি বিজেপিতে ছিলেন। তিনি চলে এলেন তৃণমূল কংগ্রেসে, এমপি ল্যাডের পুরো টাকা খরচ হয়ে গেল। সাগর দিঘি, বায়রন বিশ্বাস উপনির্বাচনে জিতেছিলেন, নজির গড়েছিলেন, তিনি নাকি কাজ করতে পারছিলেন না, শাসক দলে চলে এলেন, তারপরে নাকি তিনি মানুষের উন্নয়নের জন্য কাজ করবেন এমনটাই দাবি ছিল। তার মানে আসলে উন্নয়নের জোয়ারে গা ভাসাতে গেলে, মানুষের জন্য কাজ করতে গেলে আসতে হবে সেই শাসক দল। দেখুন, আপনারা আরেকজনের নাম বললেন না, তিনি কুণাল ঘোষ। কুণাল ঘোষ যখন সাংসদ ছিলেন, আমি তখন কর্পোরেশনের পৌর প্রতিনিধি হিসেবে কাজ করছিলাম, তখন ওইটা নিয়ে প্রচণ্ড বিতর্ক হয়েছিল যে কুণাল, দেখুন নোডাল এজেন্সি তো কর্পোরেশনে থাকে, কুণাল ঘোষের এমপি ল্যাডের টাকাও খরচ করা যাচ্ছিল না। এটা খুব পরিষ্কার। যখন কুণাল ঘোষ ওই বহিষ্কৃত হলেন, জেলে গেলেন, এসব কাণ্ডকারখানা হলো, এটা আপনাদের মনে করিয়ে দিলেন। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে ব্যাপারটা তো অদ্ভুত। এমন একজন কথা বলছেন, তাকে মুখ্যমন্ত্রী বলছেন ও তো বিজেপিরই এমপি,
অথচ তিনি ওই যেদিন জনগর্জন সভা ছিল সেদিন উনি মঞ্চে মানে মঞ্চে বিজেপির এমপিকে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন বিনা দ্বিধায়। আপনি যখন এই বিষয়টা তুললেনই চয়নবাবু, তখন একবার শুনে নি দুজনে কি বলছেন। মানে অর্জুন সিং বিজেপিরই সাংসদ, তিনি বিজেপি ছাড়েননি এমনটা তৃণমূল নেত্রী মনে করিয়ে দিলেন। অন্যদিকে অর্জুন সিং কি বললেন শুনে নিন। এখনো বিজেপির এমপি, ও কিন্তু বিজেপির এমপিশিপ ছাড়েনি, এটা মাথায় রাখবেন। এটা ওর স্বাধীনতা, ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে, আমরা পলিটিক্যালি লড়াই করব। আমাদের প্রার্থী ব্যারাকপুরে পার্থ ভৌমিক, যে আমাদের ইরিগেশন মিনিস্টার ছিল, খুব ভালো ছেলে, এবং আমি আশা করি পার্থ ভৌমিক মানুষের পুরো সমর্থন পাবেন। উনি খুব ভালো বলেছেন বিজেপি সাংসদ। বিজেপি সাংসদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ওনার মঞ্চে বসেছিল, এটা আমার জন্য খুব ভালো। বিজেপি সাংসদ হয়ে ওনার মঞ্চে আমি বসেছিলাম, এটা আমার জন্য একটা আলাদা গ্রহণযোগ্যতা। পার্থ কত ভালো ছেলে আছে, সে পার্থর এলাকার মধ্যে আপনি অরবিন্দ রোডের হকাররা বলতে পারবে কত ভালো আছে। পার্থ কত ভালো লোক আছে সেটা গরিপুর জুট মিলের মানুষ বলতে পারবে। আবার ঠকে দেওয়ার প্ল্যান করা হয়েছে, গরিপুর জুট মিলে এগ্রিমেন্ট করা হলো, যে গরিপুর জুট মিল ব্যাংকের কাছে মর্গেজ আছে, ব্যাংক দখল নিয়ে নিয়েছে, সেই মিল খুলে দেওয়ার জন্য মানুষকে ভাওতা দেওয়ার জন্য এগ্রিমেন্ট করা হলো। তো কত ভালো ছেলে ওখানকার নৈহাটি মানুষ সব জানে, নৈহাটি মানুষ আরো জানে কত ভালো ছেলে। 2019-এ কিন্তু নৈহাটিতে আমি জিতেছিলাম। চয়নদা, নির্বাচন যে দলের থেকেই হোক না কেন আখেরে আসতে হবে তৃণমূলে যদি মানুষের জন্য কাজ করে। এখানে এইটাই হচ্ছে গণতন্ত্রের পক্ষে সবচেয়ে বিপজ্জনক বিষয়। এখানে আমরা দেখতে পেয়েছি যে দুর্নীতি করলে বিজেপিতে এলে সবকিছু ঠিকঠাক, আর তিনি একদম সর্বোচ্চ স্তরে চলে যেতে পারেন। আবার এখানে পরিষ্কারভাবে থ্রেট করা হচ্ছে যে যদি তৃণমূলে না আসেন আপনি কাজ করতে পারবেন না। বিরোধী শূন্যর কনসেপশন নিয়ে এই দুটো দলই চলছে। এবং একটা অদ্ভুত ব্যাপার যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি মুহূর্তেই তো একদম বেআব্রু হয়ে যাচ্ছে বিষয়টা। এখানটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা অনেকবারই বলেছি, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যখন বৈঠক করেন সাংবাদিক সম্মেলন হওয়াটা খুব নর্মাল কোর্স। প্রধানমন্ত্রী যদি না করেন ঠিক আছে, মুখ্যমন্ত্রী করছেন, তিনি বলছেন কোনো রাজনৈতিক কথাবার্তা হয়নি। তার মানে এই কথাবার্তাগুলি হয়েছিল যেগুলো নিয়ে আমরা সকালবেলা বসেছি, এই কথাবার্তাগুলোই চলছিল যে আপনার সাংসদ আমার মঞ্চে থাকবেন। হ্যাঁ, আমরা একবার রবীন্দ্রনাথ বাবুর কাছে আসতে চাইবো। রবীন্দ্রনাথ বাবু, বিষয়টা একবার ভেবে দেখুন যে যারাই দল বদল করছে জনপ্রতিনিধি হিসেবে তারা কিন্তু সেই পদ থেকে ইস্তফা দিচ্ছে না, এটা এখন ট্রেন্ড হয়ে গেছে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে এবারও তৃণমূল যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তার মধ্যে 3-4 জন রয়েছে যারা বিজেপির এমএলএ, এবং তারা কিন্তু তাদেরও ইস্তফা তারা দেয়নি। তো এখানে একটা তার মানে সুবিধাবাদী রাজনীতির বিষয় তো এসেই যাচ্ছে। তার কারণ যদি এদের মধ্যে কেউ বেগরবাই করে তখন তাহলে ডিজন করে দেওয়া যাবে খুব সহজেই তাদের, কিন্তু গণতন্ত্রের পক্ষে এটা তো মারাত্মক। এই সুবিধাবাদী রাজনীতি যে হচ্ছে তার একটা মূল কারণ কিন্তু স্পিকাররা এদের বিরুদ্ধে কোনো অ্যাকশনই নিচ্ছে না। 10th শিডিউলে পরিষ্কার বলা আছে এই রকম ক্ষেত্রে যেই আসুক দল বদল করুক তার মানে লোকসভার সদস্যপদ বা বিধানসভার সদস্যপদ বাতিল হয়ে যাবে। কিন্তু একজন পতাকা হাতে নিয়ে ছবি তুলছে, সে তৃণমূল থেকে বিজেপিতে আসছে বা বিজেপি থেকে তৃণমূলে যাচ্ছে, তারপরে কেন স্পিকার তার কাছে একটা লিখিত স্টেটমেন্ট চাইবেন না আপনি কোন দলে আছেন, আপনি পরিষ্কার করে জানান। যদি তার ভিত্তিতে যদি তারা ব্যবস্থা নেন তাহলে আজকেই যে কনফিউশন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ও তো বিজেপিতেই ছিল, আবার মুকুল রায় কোথায় আছেন সেটাও আমরা জানি না, শিশির অধিকারী কোথায় আছেন সেটাও জানি না, দিব্যেন্দু অধিকারী কোথায় আছেন সেটাও জানি না। সংসদীয় রাজনীতির এই যে কনফিউশনটা এটা তৈরি হচ্ছে, সংসদীয় রাজনীতির যিনি রক্ষাকর্তা তিনি ঠিক সময় অর্থাৎ স্পিকার তিনি কিন্তু ঠিকমতো স্টেট। এবং এখানে অত্যন্ত প্রশংসাযোগ্যভাবে যার নাম বলতেই হয় তিনি তাপস রায়, একেবারে এক্সেপশন তিনি বলা যায়। আমি এখানে রাহুলদার কাছে যাব। অর্জুন সিং অত্যন্ত খুব ইন্টারেস্টিং কতগুলো মন্তব্য করেছেন, যার মধ্যে একটা বললেন যে পোস্ট পোল ভায়োলেন্স থেকে বিজেপির কর্মী সমর্থকদের বাঁচাতে নাকি তিনি তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন। বিজেপির কর্মী সমর্থকরা কাদের দ্বারা আক্রান্ত হয়েছিল, তাদেরকে বাঁচাতে তিনি তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন, আর শাসক দল তাকে গ্রহণ করে নিল। অদ্ভুত ব্যাপার। মানে দেখো অর্জুন সিং কি বলছে, এটা অর্জুন সিংয়ের বক্তব্য, কিন্তু মুশকিল হচ্ছে যে
এই যে যাওয়া আসা না শুধু স্রোতের ভাষা, মানুষ কিন্তু বারবার এইভাবে যাওয়া আসাটাকে খুব ভালো চোখে না। একবার মনে করিয়ে দিই, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বেনজলদের আটকানোর প্রসঙ্গে বারবার বলেছেন যে সতর্ক থাকতে হবে দলকে। না আমি বলি, কিন্তু তারপরে আমরা দেখেছি তাদেরকে আবার ফেরত নেওয়াও হয়েছে, বিশেষ করে নির্দলের হয়ে যারা দাঁড়িয়েছে, আমি মানছি বৃষ্টি, আমি মানছি কিন্তু আবার ফেরত নেওয়া হয়েছে। বৃষ্টি মানছি পলিটিক্যাল কম্পালশন থাকে কোথাও কোথাও, কিন্তু কোথাও দাঁড়িয়ে যে ব্যক্তি হিসেবে যে কথা অর্জুন সিং বলছে যে আমি লড়াইটা করবো ব্যক্তি হিসেবে, ব্যক্তির সাথে ব্যক্তির লড়াই সেটা সম্ভব না। আমি অর্জুর সাথে এখানে একমত যে এটা দলের সাথে দলের লড়াই হয়, নীতির সাথে নীতির লড়াই হয়। সেখানে যদি বারবার এইভাবে দল বদলায়, একটা তো স্টেবিলিটি থাকা দরকার, একটা তো স্থায়িত্ব থাকা দরকার। মানুষ এই ক্রমাগত এত ফাস্ট বদলানো মানুষ ভালোভাবে নেবে বলে আমার মনে হয়। তৃণমূল মনে রাখে এটা? তৃণমূল বিজেপি সিপিএম এর কথা নয়, এখানে দাঁড়িয়ে প্রত্যেকটা দলের সে দায়িত্ব থাকা উচিত। শুধু তৃণমূল দিয়ে আঙুল তুলে কি করবে? শাসক দল না, শাসক দল বলে কিছু নয়। আজকে দাঁড়িয়ে কেন্দ্রেও সেখানে তাই হচ্ছে, যেখানে নির্দলদের সমর্থন করা হবে না। পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার যাত্রা আমরা দেখলাম, আর সেই নবজোয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়ে দিলেন যে কেউ যদি নির্দল হয়ে দাঁড়ান তাকে কিন্তু দল থেকে বাদ রাখা হবে। এই ব্যতিক্রমী চরিত্রটা ভারতবর্ষের সমস্ত দলে হওয়া উচিত, যারা যেখানে কিন্তু নজির তো তৃণমূল কংগ্রেস একটা স্থাপন করতেই পারে, তাই না? এখন খুব পরিষ্কার কথা এখানে কুসুমিতা বলে রাখা দরকার। স্যার একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে স্পিকারদের গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া উচিত। কোন স্পিকার, আমি এখানে খুব দায়িত্বের সঙ্গে বলে যাচ্ছি আমার পার্টির পক্ষ থেকে, না ওম বিড়লা লোকসভায়, না জগদীপ ধনখড় রাজ্যসভায়, না আমাদের এখানকার বিমান বন্দ্যোপাধ্যায়, কেউ দলীয় আদর্শের ঊর্ধ্বে উঠতে পারেননি। আজকে তাপস রায়ের উদাহরণটা আপনি দিলেন, তাপস কেউ নয় এখানে পরিষ্কার যে কজন দাঁড়িয়েছেন, যে কজন এতগুলো লোক দাঁড়ানো, কেউ কিন্তু পদত্যাগ করে দাঁড়াচ্ছেন না, কেউ পদত্যাগ করে দাঁড়াচ্ছেন না। এখানটা বিমান বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যাই দেননি কোনো, যার যখন জগদীপ ধনখড়কে যখন ভোট দেওয়ার সময় হলো, শিশির অধিকারী কাকে ভোট দিলেন এই নিয়ে যখন দলাদলি শুরু হয়, রাজনৈতিক আকচাকচি তৈরি হয়, তখন না শাসক বলে না বিরোধী বলে যে আসলে উনি কোন দলে, কেউ কিন্তু তার ওনারশিপ তখন নেয় না। মানে একটা কথা বিশ্বাস কোন দলে আছে আমরা এখন জানি না। আমি একটা কথা বলি, আমাদের রাজ্যের প্রেক্ষাপটে আমাদের বিধানসভার সম্মানীয় স্পিকার যেটা করেছেন সেটা হচ্ছে বারংবার ওনার কাছে চিঠি লেখা সত্ত্বেও এবং হাইকোর্টের ডাইরেকশন থাকা সত্ত্বেও উনি কিন্তু বিষয়টা নেগেট করেছেন। উনি শুনানি করেছেন বিধানসভার অন্দরে বসে, কিন্তু তারপর উনি যখন শুনানি করার পর রায় দিয়েছেন আমরা হতাশ হয়েছি, কারণ উনি বারংবার ব্যাপারটাকে বাইপাস করে চলে গেছেন। আজকে এই পরিস্থিতি ক্রিয়েটই হতো না যদি না আমাদের দলের তরফ থেকে বারংবার বলা হয়েছে যে যারা এই দল বদলু, এই ডিগবাজি খেয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। যেটা স্যার বললেন একদম ঠিক বলেছেন, অ্যাজ পার 10th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ব্যবস্থা নৈতিকতার প্রশ্নে তারা যখন ভোটে দাঁড়াচ্ছে তাদের উচিত ছিল নিজেদের পদ থেকে ইস্তফা দিয়ে দাঁড়ানো, সেটাও তারা করেনি। না আমি বলছি যারা ভোটে দাঁড়াচ্ছে আবার অন্য দল থেকে তাদের ইস্তফা দেওয়া প্রয়োজন ছিল, এতটা নির্লজ্জ এটাও প্রয়োজন মনে করেনি। অব্র একটা কথা বলে রাখছি, এখানে হচ্ছে ওম বিড়লার কাছে প্রেক্ষাপটটা না না প্রেক্ষাপটটা মেলাবেন না, এটা প্রেক্ষাপটটা মেলাবেন না। আমরা বলছি যারা অলরেডি এমএলএ তারা ইস্তফা না দিয়ে একেবারে অভ্র যখন এখানের প্রশ্নে অভিযোগ করছে, নিজেদের দলের ক্ষেত্রেও যখন বলছে, তাহলে এটাও তো মানতে হবে শাসক দলও তো একই কথা বলে। পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে বিধায়ক পদ কেন রয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে কেন রয়েছে, উদাহরণ বিশ্বজিৎ দাস, কৃষ্ণ কল্যাণীকে, মুকুট পরিমলকে, ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গ কিন্তু উঠেছে। যে লক্ষ্মীর ভান্ডারের এত সমালোচনা করে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, এবার বিজেপি বলছে ক্ষমতায় এলে টাকা কিন্তু বেড়ে যাবে, 1 নয় 2 নয়, একেবারে 3000 টাকা করে দেওয়া হবে মহিলাদের। বিজেপি এলে আগে বলতাম 2000 করে দেবো, এখন বলছি বিজেপি সরকার করলে 3000 করে দেবো, 3000 করে দেবো। এখন বিজেপির এত বড় বড় কথা, এত টাকা দেবো, কত টাকা দেবো। ভাই তোমরা তো প্রথমে বিরোধিতা করেছিলে, তোমরা তো বলেছিলে ভিক্ষা নেবেন না। যখন দেখলে যে মা বোনেরা একেবারে সসম্মান এটা গ্রহণ করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যন্ত্রণা বুঝে বা প্রয়োজন বুঝে বা তাগিদ বুঝে সেই জায়গাটায় সরকার পাশে এসে দাঁড়াচ্ছে,
এখন মুখে বড় বড় কথা। রবীন্দ্রনাথবাবু, সমালোচনার কথাই যদি বলেন, আমরা মধ্যপ্রদেশের ভোটের ক্ষেত্রেও দেখেছি লাডলি বেহনা যোজনা কতটা সাকসেস এনে দিয়েছে, এবং এখানকার লক্ষ্মীর ভান্ডারের কপি এমনটাই কিন্তু এ রাজ্য থেকে বারবারই বলা হয়েছিল। তাহলে সেই লক্ষ্মীর ভান্ডারের বাজেট বাড়বে, এটা তো খুব স্বাভাবিক। না, সেটা তো খুব স্বাভাবিক, এবং নির্বাচনের আগে বিরোধী দলের নেতা এই ধরনের কথা বলবেন, সেটাও কিন্তু খুব স্বাভাবিক যে তারা প্রতিশ্রুতি দেবেন। এখন প্রতিশ্রুতি রাখতে পারবেন কিনা সেটা তো ভোটের পরে বোঝা যাবে, তার আগে তো বোঝা যাবে না। কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার যে একটা সাকসেসফুল প্রকল্প, এটা যে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, এই প্রকল্পটা যে একটা সাকসেসফুল প্রকল্প, সারা পশ্চিমবঙ্গের বহু মহিলা, আদিবাসী মহিলা, তারা যে উপকৃত হয়েছেন, এবং তাদের একটা বাড়িতে যদি আজকের দিনে 3 জন আদিবাসী মহিলা থাকে, তাহলে সেখানে যে 3600 টাকা তারা পাবে, এই যে 1200 করে দেওয়ার পরে, এইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অসাধারণ বুঝেছিলেন। এই রাজনীতি এবং 2021 ভোট বাক্সের পুরো সুবিধাটা পেয়েছিলেন, উনার মাথা থেকেই বেরিয়েছিল। আজকে কেউ তার না এটা বললে হবে না। আচ্ছা, আমি আসবো, কিন্তু একবার শুনে নেব যে দিলীপ ঘোষ তিনি এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে ঠিক কি বলেছিলেন। 500 টাকা মাসে দিচ্ছে, তার জন্য ভোট দিচ্ছে। এত ভিখারি হয়ে গেছি আমরা আজকে পশ্চিমবাংলার লোক, কারণ কি কিছুই পাই না, যা পাই তাই অব্র। না, দেখুন একটা পরিষ্কার কথা বলি, আসাম থেকে শুরু করে মধ্যপ্রদেশ সব জায়গায় কিন্তু এই সেম ধরনের প্রকল্প এই লক্ষ্মীর ভান্ডার শুরু হওয়ার আগে থেকে ওখানকার রেসপেক্টিভ বিজেপি সরকার কিন্তু চালিয়ে এসেছে এবং দায়িত্ব সহকারে চালিয়ে এসেছে। আর বিজেপি যেই প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি রাখে, সেটা অ্যাব্রোগেশন অফ আর্টিকেল 370 হোক, রাম মন্দির হোক, বা সেখানে পরিষ্কার ওখানে আমাদের যখন পুলওয়ামা হলো তার বিরুদ্ধে যদি আমাদের কিছু করার হয় সেটাও আমরা করেছি। আমরা যা যা করার, যা যা প্রতিশ্রুতি দেওয়ার সব আমরা করেছি। সেখানে দিদি আমাকে বলতে দিন, আমরা পরিষ্কার বলেছিলাম যে ভাতা কিন্তু ভবিষ্যৎ হতে পারে না, 500 টাকা নিয়ে ভবিষ্যৎ হতে পারে না। একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম 500 টাকা দিয়ে বাকি আমি কিচ্ছু উন্নয়নমূলক কাজ করলাম না, এটা হতে পারে না। আর আমরা যখন বলছি 3000 টাকা দেওয়া হবে, এটা প্রতিশ্রুতি নয়, এটা একটা বদ্ধমূলক, এটা করা হবে। না 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 না, ভুল ব্যাখ্যা করবেন না, এটা মোটেও বলা হয়নি। আমাকে বলতে দিন, আপনি যখন বলছেন আমাকে উত্তর দিতে দিন, আমাকে কাইন্ডলি উত্তর দিতে দিন। বলা হয়েছিল আমাদের সরকার আসার আগে অবধি যা বিদেশি ব্যাংকগুলোতে ব্ল্যাক মানি ছিল, সেটা যদি পুরোপুরি আমরা কিউমুলেটিভ করে ধরি, পার ইন্ডিয়ানের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা আসার মতো ব্ল্যাক মানি রয়েছে। এইটা বলা হয়েছিল, যদি মিস রিপ্রেজেন্ট করা হয় সেটা আমি চাকরিটা একটু বলুন। 2 কোটি চাকরি, বছরে 2 কোটি চাকরি। না না, এটা আমি বলছি, এটা দিয়ে তো পেট ভরবে না। প্লিজ কাইন্ডলি কথা বসাবেন না। বলা হয়েছিল কর্মসংস্থানের কথা, এবং কর্মসংস্থান আপনি হয়তো দেখতে পাচ্ছেন, আপনি পরিসংখ্যান কর্মসংস্থানের কথা সরকারি চাকরি থেকে শুরু করে এমএসএমই লোন থেকে শুরু করে অর্থনীতিতে 5 থেকে 3 উঠতে পারবেন তো? রাহুল দা এখনো পর্যন্ত রেলে কত চাকরি হয়েছে? এখনো পর্যন্ত রেলে পার্মানেন্ট চাকরি। দাঁড়ান, প্রাইভেটাইজেশনে ঝড় হয়ে গেল। রাহুল দা কর্মসংস্থান কোথায়? ভাতা দিয়ে পেট ভরবে না, সেটা এরাজ্যে লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকাই হোক আর সেটা বিজেপি বাড়িয়ে 3000 টাকাই হোক, এটা পার্মানেন্ট রোজগার নয়। বেকারত্বের রেকর্ড করেছে ভারতবর্ষ। পার ক্যাপিটা ইনকাম 87 হয়ে গেছে আপনি বলুন। প্রথম কথা, রেকর্ড বেকারত্বের রেকর্ড করেছে, 2 কোটি চাকরি দাঁড়িয়ে চাকরি বিক্রি করেছেন। অব্র না রাহুল দা, এটা ভদ্রতা না, মিথ্যা কথা বলা। আচ্ছা বেশ বলুন না, গায়ে লাগে আরে আপনি বলুন না, সঠিক তথ্য দিন। আজকে দাঁড়িয়ে সবই তো সব করে মিথ্যা বলছিস তুমি, যা বলছিস আপনি সব মিথ্যা বলছেন, সব মিথ্যা বলছেন, আপনি সব মিথ্যা বলছেন। এটা কি বলছেন? প্রত্যেকটা 2 কোটি চাকরি একটা কথা বলছি, 500 টাকাতেও চলে না সংসার। 300 কোটি ঘুষে খাবো, 3000 টাকা তো আমি জানতে চাইছি বিজেপির মতো অসভ্য মিথ্যাবাদী পার্টি বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন।